দেখ আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। তো কালকে আমরা যে জায়গাতে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আজকে আমরা স্টার্ট করব। আগের দিনে আমরা শেষ করেছিলাম হচ্ছে তো দেখ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে ডিসকাশন করেছিলাম। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে আমরা শেষ যে জায়গায় করেছিলাম সেটা হচ্ছে কি না বেসিক ফর্মুলা, মানে স্মল জি এর ভ্যালু সেটা ইকুয়াল টু কত লিখেছিলাম, জিএম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, রাইট? তাহলে সেই জায়গা থেকে আমাদের আজকে যদি ডিসকাশন স্টার্ট করতে হয় কোথায় আসছি দেখ, রাইট? চল, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, আচ্ছা, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মধ্যে কালকে আমরা ডিসকাশন করেছিলাম, সেটার ফর্মুলা কত লিখেছিলাম দেখতো, স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার, রাইট? এখানেতে কোনটা কি ছিল কালকেই আমরা ডিসকাশন করেছিলাম, স্মল জি মানে ভ্যালু ছিল হচ্ছে দেখ 6.67 ইন্টু 10⁻⁻11। ইউনিট কালকে আমরা লিখেছিলাম নিউটন মিটার স্কোয়ার ইন্টু kg⁻², রাইট? আমরা কালকে ডিসকাশন করেছিলাম এম, অর্থাৎ সেটা কি ছিল, মাস অফ আর্থ। সেই মাস অফ আর্থের ভ্যালু কত লিখেছিলাম কাল, 6 × 10⁻24 কেজি। ক্যাপিটাল আর মানে আমরা কালকে ডিসকাশন করেছিলাম সেটা ছিল কত, 6400 কিলোমিটার। মানে বেসিক্যালি যেটাকে আমরা লিখতে পারবো কত, 6.4 ইন্টু 10⁻6 মিটার। ওকে, বা অনেক জায়গাতে 64 ইন্টু 10⁵ মিটার সেটাকে লিখেও কিন্তু রাখা হয়। তো এই চলে গিয়েছিল কি আমাদের বেসিক তিনটে কথা যেগুলোকে আমরা কালকে ডিসকাশন করেছিলাম। এবারেতে আজকে যে ডিসকাশন গুলোকে করব সেটা হচ্ছে দেখ, ফার্স্ট কথা ধরে নে যে আমাদের কোনো একটা জায়গাতে মাস বলে দেয়া নেই, অর্থাৎ পৃথিবীর ভর বলে দেয়া নেই, তার বদলেতে আমাদের সেখানেতে ডেনসিটি বলে দেয়া আছে। ওকে, মানে আমি এখান থেকে কিরকম ভাবে ভ্যারিয়েশন গুলোকে নেওয়ার চেষ্টা করছি দেখ, 1 নম্বর পয়েন্ট। ওকে, কিরকম বলছে দেখ, ইফ ইনস্টেড অফ মাস, অর্থাৎ মাসের বদলেতে ডেনসিটি ইজ গিভেন। ডেনসিটি মানে কি সবাই শিখেছিস, ঘনত্ব দেওয়া আছে, ডেনসিটি ইজ গিভেন। ওকে, তখন তাহলে কিরকম জিনিসটা দাঁড়াবে দেখতো, আমরা সবাই শিখেছি যে মাস ইকুয়াল টু কত হয়, ডেনসিটি ইন্টু ভলিউম। এবার দেখ আমরা ধরে নিয়েছিলাম কি পৃথিবী হচ্ছে একটা স্ফিয়ারের মতন। তো স্ফিয়ারের মতন হলে অর্থাৎ গোলকের মতন হলে তার ভলিউম বা আয়তন কত হয় না, সেটাকে আমরা শিখেছি হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে দেখ আমরা দেখে নিচ্ছি ক্যাপিটাল এম ইকুয়াল টু এই ঘটনাটা হয়। তাহলে দেখ যদি আমরা এখান থেকে এরকম ক্যালকুলেট করতে পারি এম বাই আর স্কোয়ার, ওকে, সেটার ভ্যালু কত আসছে দেখতো, 4/3 পাই আর ইন্টু রো। দেখ এখানে আর স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে এইদিকের আর কিউবটা থেকে আমাদের কি চলে আসবে, আর স্কোয়ারটা নিচে চলে এসছে। তাহলে দেখ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমাদের মাসের বদলেতে ডেনসিটি দেয়া থাকে তখন এম বাই আর স্কোয়ারের ভ্যালুটাকে কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারবো। সেই পরিস্থিতিতে আমরা বলতে পারবো কি দেখ, এই যে স্মল জি এর ভ্যালুটাকে ক্যালকুলেট করেছি তার ভ্যালুটা কত চলে আসছে দেখতো, ক্যাপিটাল জি ইন্টু ওদিকেতে যে ঘটনাটা লিখলাম অর্থাৎ এম বাই আর স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই, সেটা আসছে কত দেখতো, 4/3 পাই আর। ওকে, তাহলে এখান থেকে একটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ লাইন পেয়ে গেলাম, সেটা কি দেখতো না, যদি কোনো সময়তে পৃথিবীর ডেনসিটি কনস্ট্যান্ট থাকে, ওকে, মানে আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা সেটা আসছে কি দেখতো, ইফ ডেনসিটি ইজ কনস্ট্যান্ট, ওকে, তখন একটা গুরুত্বপূর্ণ লাইন সেটা আসছে কি দেখতো,
স্মল জি ইজ প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস, বা স্মল জি ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। তাহলে এখানেতে আমরা দেখতে পাচ্ছি কি, দেখ, স্মল আর, মানে স্মল আর বলছি না আমি, এখানে ক্যাপিটাল আর লিখেছি। এখানে ক্যাপিটাল আরটা কি ছিল? ক্যাপিটাল আরটা ছিল পৃথিবীর রেডিয়াস। অ্যাকচুয়ালি রেডিয়াস বলতে কি, রেডিয়াস বলতে পৃথিবীর সেন্টার থেকে যে পয়েন্টে আমরা ডিসকাশন করছি সেই পয়েন্টটা অবধি আমাদের ডিসকাশন করতে হবে, তাই সেই সেই পয়েন্টের কথাটা। তো তাহলে এখান থেকে আমাদের যে কথাটাকে সবাই বলতে পারবো বা বুঝে নিতে পারবো, সেটা হচ্ছে, দেখ, না, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই ক্যাপিটাল আর যেটাকে আমরা রেডিয়াস বলি, বা রেডিয়াস মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এরকম ধরনের, দেখ, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। ওকে, তাহলে দেখ, আমরা যেহেতু ক্যাপিটাল আর দিয়ে আমরা কাকে ডিফাইন করেছিলাম, ক্যাপিটাল আর দিয়ে পৃথিবীর রেডিয়াসকে ডিফাইন করেছিলাম। এখন তাহলে পৃথিবীর রেডিয়াস তো সেটা একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে সেখান থেকে এখানটাতে ক্যাপিটাল আর লিখেছি, ঠিক আছে, কিন্তু জেনারেলাইজড কথা বলতে গেলে অ্যাকচুয়ালি সেটা কি ছিল? ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। তাহলে আমাদের এখানে তো খুব কমন কথা বলতে পারবো, এটাকে ক্যাপিটাল আর দিয়ে না রিপ্লেস করে, মানে লিখে আমি এটাকে করতে পারবো কি, দেখ তো, এটাকে স্মল আর দিয়ে বলে দিই। তাহলে দেখ, তোদের সেখান থেকে জিনিসটা বুঝতে সুবিধা হয়ে যাবে। গেল? ঠিক সেই একই রকম ভাবে আমি এটাকে কালারটাকেও চেঞ্জ করে রাখছি, যাতে তোদের জিনিসটাকে বুঝতে আরো ইজি থাকে। ওকে, তাহলে দেখ, এখান থেকে কথাটা আসছে কি, কেন আমি এখান থেকে ক্যাপিটাল আরটাকে স্মল আর করে দিলাম। অ্যাকচুয়ালি আবারও কথাটা বলি, দেখ, অ্যাকচুয়ালি কথাটা কিছু ছিল যে আমি যদি এরকম কথা বলি, সেন্টার থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, আমি সেখান থেকে ক্যালকুলেশন করার সময় কি নিয়েছিলাম, সেন্টার থেকে সারফেসের ডিস্টেন্স নিয়েছিলাম, সেটাকেই তো আমরা বলেছিলাম ক্যাপিটাল আর। আবার সেটাই হচ্ছে কি রেডিয়াস। এখন যদি আমি তাহলে এরকম বলি, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে কোনো একটা বিন্দুর ডিস্টেন্স, সেটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখতে গেলে একটা বাজে ব্যাপার দাঁড়াচ্ছে। দুটোকেই ক্যাপিটাল আর বলছি, সেই সুবিধার মানে পয়েন্টটা থেকে বেরোনোর জন্য আমি যেটা করলাম, এটাকে দিয়ে দিলাম কত, স্মল আর, এটাকেও দিয়ে দিলাম কতখানি, স্মল আর। ওকে, তাহলে স্মল আর সেটা আমাদের হয়ে গেল কি, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। বোঝা গেল নিশ্চয়ই পয়েন্টটা? তার ভ্যালুটা আমরা কতখানি শিখে নিলাম, তার ভ্যালুটা শিখে নিলাম কত, স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই ভ্যালুটাকে বের করে দেখে নিলাম। হলো? তাহলে দেখ, যদি আমাদের এখান থেকে কেউ বের করতে বলে যে এরকম একটাখানি গ্রাফ ড্র করে দেখাও, সেখান থেকে আমরা কিরকম দেখাতে পারবো, দেখতো? দেখাতে পারবো, এদিকটাতে দিয়ে দিলাম জি, এদিকটাতে দিয়ে দিলাম কতখানি, না, স্মলার মানে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ, সেটা তো প্রপোর্শনাল। তাহলে গ্রাফটা কিরকম চলে যাবে, এই চলে যাবে। এবারেতে গ্রাফটা ম্যাক্সিমাম এরকম ভাবে যেতে যেতে যে জায়গা অবধি এইরকম প্রপোর্শনাল থাকবে, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর রেডিয়াস অবধি, মানে তার সারফেস অবধি। যখনই তার ভ্যালু জিএম বাই আর স্কোয়ার, বা আমাদের সেটা সারফেসতে পৌঁছে গেলাম, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে গেল, সেই অবস্থা থেকে এর ভ্যালুটাকে কিন্তু বদল করতে হবে। সেটার জন্য আমাদের যে পদ্ধতি ব্যবহার করতে হবে সেটার কথাটা একটুখানি দেখ। সেটার জন্য কি আসছে দেখ, তারপরের জন্য, অর্থাৎ যদি আমাদের এটা হয়ে গিয়েছিল কি পৃথিবীর ভেতরে, যদি এবারে এরকম ঘটনা ঘটতো যে পৃথিবীর বাইরে, মানে আমি এরকম কথা বলছি, ভ্যালু অফ স্মল জি আউটসাইড দ্য আর্থ। ওকে, তাহলে সেখানটার সময় কি দেখছিস, দেখ, এই পয়েন্ট নিয়ে নিয়েছিস, মানে এই আর্থ নিয়ে নিলি, এই ছিল কি না তার রেডিয়াস। আমি এখন এমন একটা পয়েন্টকে নিয়েছি, এরকম বাইরে নিয়েছি, যে পয়েন্টটাকে বলছি কতখানি পি, আমি বলছি এই পয়েন্টটা এখানটা থেকে তার ডিস্টেন্স কতখানি আছে, না আমি ধরে নিচ্ছি সেটা এখন স্মল আর। যেখানেতে আমি বলছি কি স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। ওকে, তাহলে এখন এই দুটো বস্তুর মধ্যে যদি আমাদের কি বলে অ্যাট্রাকশন ফোর্স ক্যালকুলেট করতে হয়, নাও ফোর্স বিটুইন দিস টু, বিটুইন দিস টু বলতে কার কথা বোঝাচ্ছি, না দেখ, বিটুইন দিস টু বলতে আমি বোঝাচ্ছি যে এখান থেকে অ্যাট্রাকশনটা হচ্ছে কার কার মধ্যে, আর্থ অ্যান্ড দ্য বডি, তাই না?
তাহলে আর্থ অ্যান্ড দ্য বডির মধ্যে এখানেতে ফোর্সটা কত চলে আসবে না, সিম্পল কথা চলে আসছে, দেখ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, সেটাই আমাদের কি চলে আসবে, আবার নিশ্চয়ই ওয়েট ফোর্সের সাথে সমান হবে। তাহলে ইকুইলিব্রিয়ামের সময়তে আমাদের এখান থেকে, আচ্ছা এখান থেকে একটা কথা, ডিস্টেন্সটা তো আমি স্মল আর দিয়ে নিয়েছিলাম, আমি এখানটা তো স্মল আর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই আমি যদি দুটো ঘটনাকে এখান থেকে ইকুয়েট করে দিই, আমি তাহলে এখান থেকে ব্যাপারটা কত পেয়ে যাবো, দেখ জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু এম জি। তাহলে সেখান থেকে এম এম বেরিয়ে গেলে স্মল জি এর ভ্যালু কত পেয়ে যেতাম, জি এম বাই স্মল আর স্কোয়ার। তাহলে ঘটনা কিন্তু আমাদেরকে খুব সহজ কথায় বলে দিতে পারছে। দেখ পৃথিবীর সারফেসের বাইরে হলে স্মল জি এর ভ্যালুটা কত আসছে, জি এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে বলতে পারবো কি স্মল জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে দেখ যদি কোনো ঘটনা 1/r স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়, তখন সেখানেতে গ্রাফের প্যাটার্নটা কিরকম চলে যাবে, নিশ্চয়ই তোদেরকে শিখিয়েছি, মনে থাকা উচিত, তখন গ্রাফের প্যাটার্নটা এরকম চলে যাবে। আর পৃথিবীর ভিতরেতে হলে সেটাকে আমাদের স্ট্রেট লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আবার একটু অন্যভাবেও দেখিয়ে দেওয়া যায়। কিরকম ভাবে দেখিয়ে দিতে পারবো, দেখ ধরে নে ইফ স্মল আর ইজ লেস দ্যান আর, মানে আমাদের এখান থেকে পয়েন্টটাকে কি বলছি, ইনসাইড দ্য আর্থ, রাইট। যদি ইনসাইড দ্য আর্থ হয় তখন দেখছিস দেখ এই যে পুরো পয়েন্টটা আছে, মানে এই আর্থ ছিল, আমি এখানেতে পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি কোথায়, দেখ এই জায়গাতে নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের এখন এই যে ডিস্টেন্সটা পৃথিবীর সেন্টার থেকে, এক মিনিট, এই সেন্টার, এই ধরনের ঘটনা, আমি এখানেতে পয়েন্টটা নিয়েছি কোথায়, এই জায়গাতে। আমি ধরে নিচ্ছি এখান থেকে যে জায়গাতে পয়েন্টটা নিয়েছি এটা হচ্ছে কি না, এই রেডিয়াসটা হচ্ছে কতখানি স্মল আর। তাহলে এবারে তো খুব কথা সহজ তোদের চলে আসছে, দেখ বাইরের দিকে যে বডিটা আছে, অর্থাৎ দেখ আমাদের এই সবুজ পোর্শনের বাইরে যে পোর্শনটা আছে, সেটার জন্য এখানটাতে কোনো ফোর্স আসবে না। সেটা আমাদের কোথায় শিখে নিয়েছি না, সেটা শিখে নিয়েছি আমাদের ফ্রম দ্য নিউটনস সেল থিওরেম। তাহলে আমরা নিউটন সেল থিওরেম থেকে কি শিখেছি, দেখ এই পোর্শনটা, ওকে, ফোর্স ডিউ টু দিস পোর্শন ইকুয়াল টু জিরো। কেননা নিউটন সেল থিওরেম থেকে সেটাই বলছি, কোনো সলিড অবজেক্টের ভিতরেতে বা কোনো সেলের ভিতরেতে কোনো পয়েন্ট থাকলে সেখানেতে সেলটার সঙ্গে কোনো বডিটার অ্যাট্রাকশন ফোর্স জিরো হয়। কিন্তু যে পোর্শনটা আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি তার জন্য ফোর্স থাকবে, সেই পোর্শনটার জন্য আমাদের এই পোর্শনটার জন্য ফোর্সের ভ্যালু কত আসবে, এফ ইকুয়াল টু, দেখ জি, এখান থেকে নিশ্চয়ই পৃথিবীর আর পুরো মাস থাকবে না, এটা মাসটা হয়ে গেল কত, জি এম ড্যাশ বাই স্মল এম বাই আর স্কোয়ার। এবারে গল্প আসছে এই এম ড্যাশের ভ্যালুটা কত আসবে, এম ড্যাশ মানে আমরা কত শিখেছি, দেখ ডেনসিটি ইনটু ভলিউম। এখন এই ছোট্ট পোর্শনটার অর্থাৎ এই সবুজ কালি দিয়ে ঢাকা পোর্শনটার ভলিউম কত আসছে, 4/3 পাই আর কিউব। আবার দেখ পুরো পৃথিবীর ঘরতে আমাদের সেটাকে কত লিখেছিলাম, রো ইনটু 4/3 পাই আর ক্যাপিটাল কিউব। তাহলে দেখ এখান থেকে এই দুটো থেকে যদি আমি ভ্যালুটা বের করতে চাই কত চলে যাবে, দেখ এম ড্যাশ বাই এম করলে আমরা কত পেয়ে যাব, স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। মানে আমরা এখান থেকে এম ড্যাশ অর্থাৎ ছোট পোর্শনটার মাস কত পেয়ে যাব, দেখ ক্যাপিটাল এম ইন্টু আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর এর কিউব, তাই না? তাহলে সেই কথাটাকেই আমি যদি এখান থেকে যে ফোর্সটা আসবে সেই এম ড্যাশের জায়গাতে ভ্যালুটা বসিয়ে দিই, কত পাবো, দেখ না, দেখ সেখানটার জন্য আমাদের ওই যে ফোর্স সেটার ভ্যালুটা পেয়ে যাবো জি, এম ড্যাশের জায়গায় ভ্যালুটাকে বসাচ্ছি, রাইট, এম তার ভ্যালুটা কত দেখলাম, দেখ আর কিউব ডিভাইডেড বাই, আমরা কত পেলাম দেখ তো, ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল এম, নিচে ফর্মুলার জন্য ছিল কত, আর একটা স্মল আর স্কোয়ার। তাহলে এই পোর্শনটা কেটে গেল, গেলে এই ভ্যালুটা চলে এলো, সেখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি দেখ তো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর কিউব ইন্টু স্মল আর। ওকে, এবার তো দেখ এই ফোর্সটাই কি, বেসিক্যালি এই ফোর্সটাই আমাদের হচ্ছে কি, দিস ফোর্স ইজ, দিস ইজ দ্য ফোর্স which is responsible for weight force, which is
রেসপন্সিবল ফর ওয়েট ফোর্স, তাই না? তাহলে এবারে তো তোদের দেখ সেখান থেকে আমাদের এই এটার সঙ্গে আমাদের কাকে লিখে দিচ্ছি, ওয়েট ফোর্স মানে কত, mg, তাহলে তার ভ্যালু কত পেয়ে যাচ্ছি দেখ তো, জি এই ঘটনাটা ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল আর, বেরিয়ে গেল। তাহলে সেখান থেকে স্মল জি এর ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা পেয়ে গেলাম কত, জিএম বাই আর কিউব ইন্টু স্মল আর। তাহলে দেখ আমাদের দেখতে পাচ্ছি কি পৃথিবীর ভিতরেতে থাকলে সেখানেতে জি এর ভ্যালুটা কত আসছে, কত না, জি ইজ প্রপোর্শনাল টু স্মল আর। ওকে, তাহলে ঘটনাটা জাস্ট একবার তোরা রিয়েলাইজ করার চেষ্টা কর, না সেটা আসছে কি উইদিন দ্য আর্থ, ভালো করে এই জায়গাটাকে দেখ, উইদিন দ্য আর্থ জি ইজ প্রপোর্শনাল টু স্মল আর। at the surface of earth, রাইট, সেখানে তো আমরা দেখলাম কত, স্মল জি ইকুয়াল টু জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এরপরে তো দেখলাম কি আউটসাইড দ্য আর্থ, সেখানে তো স্মল জি এর ভ্যালুটাকে দেখে নিলাম কত, দেখ জিএম বাই স্মল আর স্কোয়ার। এবারে তো দেখ এটা আসছে কত, জিএম ইজ প্রপোর্শনাল টু আর লিখেছি ঠিক আছে, কিন্তু এখান থেকে আরো একটা কথা দেখ, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কতখানি ছিল, একসাথে যদি লিখে রাখি, সেটা লিখে রাখলাম কত, জিএম বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল আর। হলো? তাহলে তোরা একবার জিনিসটাকে দেখে নে, আমাদের এখানটাতে পাচ্ছি কি এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, সারফেসে তো সেটা কনস্ট্যান্ট, তার ভ্যালুটা কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানটাতে দেখছি কি স্মল জি ইজ প্রপোর্শনাল টু আর, এখানটাতে দেখছি কি স্মল জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে এই তিনটে ঘটনা মাথায় থাকলেই আমরা কিন্তু ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থের রেসপেক্টে জি এর ভ্যালুকে গ্রাফিক্যালি প্লট করতে পারবো। এবং সেই যে প্লটটা করব, সেই প্লটটা আমাদের দেখতে কিরকম লাগবে দেখ, সিম্পল, আমি যেটাকে অলরেডি তোদেরকে দেখালাম, যতক্ষণ না আর্থের সারফেসে পৌঁছাচ্ছিস প্রপোর্শনাল, সারফেসেতে পৌঁছে গেলি মানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল হলো কনস্ট্যান্ট, তারপরে তো তার গ্রাফটা কিরকম হয়ে গেল, এরকম ভাবে নেমে গেল। আর এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই কত না, জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, এদিকটাতে কি ছিল জি, এদিকটাতে কি ছিল না স্মল আর, যাকে বলছিলাম কি ডিস্টেন্স ফ্রম সেন্টার। ওকে, তাহলে এই রকম ভাবে আমাদেরকে কিন্তু জিনিসটাকে দেখে নিতে হবে। কি জিনিসটা দেখে নিলাম দেখ, যে সারফেসেতে কত হবে, আউটসাইড দ্য আর্থ কত হবে, উইদিন দ্য আর্থ কত হবে। এবারে দেখ দুটো ছোট ছোট এখান থেকে কাজ আছে, দুটো একদমই ছোট ছোট কাজ আছে। কিরকম কথা বলছি দেখ, যে উইদিন দ্য আর্থ আমরা মনে কর এরকম কথা বলছি, সারফেস থেকে আমি ডি ডেপথে নেমে গেলাম। ওকে, মানে আমাদের পয়েন্টটাকে কিরকম বলছে না, অ্যাজিউম উই হ্যাভ কাম টু অ্যান ডেপথ অফ স্মল ডি ফ্রম দ্য সারফেস অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর ভূমিস্তর থেকে আমরা ডি গভীরতায় নিচে নেমে চলে এসেছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা আসছে এরকম ভাবে দেখ, যদি আমরা স্মল ডি গভীরতায় পৌঁছে যাই, ওকে, মানে ছবিটা আমাদের কিরকম দেখাতো দেখতো, আর্থ, এটা হচ্ছিল কি আর্থের রেডিয়াস ক্যাপিটাল আর, সেখান থেকে আমরা কিছুটা গভীরতায় পৌঁছে গেছি, কোন গভীরতায় পৌঁছেছি, এই গভীরতায় পৌঁছেছি, এই গভীরতার করসপন্ডিং আমাদের যে আর্থের পোর্শন যার জন্য অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, সেই ডিস্টেন্সটাকে আমি এখান থেকে লিখে দিচ্ছি কতখানি না স্মল আর। আচ্ছা, এই যে ডেপথটা সেটা আসছে কতখানি স্মল ডি। তাহলে একটা কথা কি আমরা এখান থেকে বলতে পারবো না, দেখ তো স্মল আর ইকুয়াল টু কত পাবো, ক্যাপিটাল আর মাইনাস ডি। আবার দেখ আমরা একটা ফর্মুলা করলাম, স্মল জি ইকুয়াল টু লিখলাম কত দেখ, জিএম বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু স্মল আর। তাহলে সেই জায়গাতে যদি আমরা ভ্যালুটাকে বসিয়ে দিই কিরকম লাগবে দেখ তো, জিএম বাই
আর কিউব, স্মল আর এর জায়গায় লিখে দিচ্ছি কত, ক্যাপিটাল আর মাইনাস টি। এবার দেখ আমি এই ফর্মুলাটাকে একটুখানি ঘুরিয়ে লিখবো, স্মল জি ইকুয়াল টু, আমি ইচ্ছা করে লিখছি দেখ, জিএম বাই আর স্কোয়ার, ওকে, ইন্টু ক্যাপিটাল আর মাইনাস টি বাই আর। দেখ নিচেরটা সেমই রইলো, খালি আমি একটাকে আর স্কোয়ার আর আরে ভেঙে দিলাম। এবারে দেখ জিএম বাই আর স্কোয়ার, সেটা মানে আমরা কত শিখেছি, জি। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা তো আর এখান থেকে তো জি নেই, জি মানে আর সারফেসে ছিল, তাহলে এটাকে আমাকে কি বলতে হবে, জি ড্যাস্ট, মানে উইদিন দ্য আর্থে। তাহলে এই জি ড্যাস্টের ভ্যালু কত লিখবো, জি অ্যাট সারফেস, সেটা ইন্টু আমাদের কত চলে আসছে দেখ, 1 মাইনাস ডি বাই আর, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি, যে অ্যাট ডেপথ ডি, সেখানেতে জি এর ভ্যালুটাকে আমাদের যে ফর্মুলার সাহায্যে লিখবো সেটা আসছে কতখানি দেখ, 1 মাইনাস ডি বাই আর। ওকে, তাহলে এই লাইনটাকেও কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে, এটাও কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় এসে যেতে পারে। হলো, তাহলে যদি আমরা ডি গভীরতায় পৌঁছে যাই, সেখানে যে জি ড্যাস্টের মান যেটা পাবো সেটাকে আমরা এই ফর্মুলাটাকে দিয়ে লিখে দেবো। বোঝা গেল নিশ্চয়ই? এবারেতে আমরা যদি বলি কি, আমরা এইচ উচ্চতায় যদি পৌঁছে যাই, সেখানেতে ঘটনাটা কিরকম হবে। তাহলে পরের গল্পটাতে দেখ কিরকম কথা বলছি। বলছি কি দেখ, যদি আমরা এইচ উচ্চতায় পৌঁছে যাই, এইচ উচ্চতায় যাই বলতে কি, পৃথিবীর সারফেস থেকে একটা হাইটেতে পৌঁছে যায়, মানে এখানেতে যা ছবিটা করেছিলাম সেই সেম ছবিটার কথাই আমি আলোচনা করছি, কিন্তু একটু সারফেসের ওপরে চলে গেছে। মানে কিরকম কথা বলছি দেখ, হলো, আচ্ছা দেখ, এই পৃথিবী, এই তার রেডিয়াস, আমরা শিখে নিলাম কি, এই তার সারফেস, এখানেতে জি এর ভ্যালু আমরা সবাই শিখেছি কত দেখ, জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সেখান থেকে এই হাইটে, অর্থাৎ পৃথিবীর সারফেসের বাইরে একটা পৌঁছে গেছে, কতখানি হাইটে পৌঁছেছে, স্মল এইচ। আচ্ছা, সে স্মল এইচে পৌঁছে গেছে ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের পৃথিবীর সেন্টার থেকে এই ডিস্টেন্সটাকে তো আবার আমরা কি দিয়ে লিখে দেখাচ্ছিলাম, আমরা তো সবাই সেটাকে লিখে দেখালাম, সেটাকে লিখলাম কত, স্মল আর দিয়ে। তাহলে এই জায়গায় স্মল আর ইকুয়াল টু কত চলে আসবে, ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে জি ড্যাস্টের ভ্যালু কত চলে আসছে দেখতো, না জিএম বাই স্মল আর স্কোয়ার। কারণ আমরা তো শিখেছি পৃথিবীর সারফেসের বাইরে আমাদের জি এর ভ্যালু কত হয়, তার জন্য তো আমরা শিখেছি জিএম বাই স্মল আর স্কোয়ার। তাহলে সেই কথাটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, জিএম বাই স্মল আর স্কোয়ার। এবারে সে তোরা দেখ এখানটাকে আমরা কিরকম লিখতে পারবো, জিএম বাই, আমরা লিখতে পারবো দেখ, স্মল আর এর জায়গায় লিখে দেবো কি, ক্যাপিটাল আর প্লাস এইচ এর স্কোয়ার। না লেখার কোনো কারণ নেই, আমি এটাকে একটু পাকামো করবো দেখ, জাস্ট জিএম বাই এখানটাতে লিখছি কত, ক্যাপিটাল আর স্কোয়ার, ইন্টু এদিকটাতে লিখে দিচ্ছি কত, ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে জিএম বাই আর স্কোয়ার সেটা মানে কত জানি আমরা, জি, কারণ সেটাই তো সারফেসে, সেটা ইন্টু আমরা কত পাচ্ছি দেখ, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে পৃথিবীর সারফেসের বাইরে কোথাও যদি আমাদের জি এর ভ্যালুকে লিখতে হয়, সেটাকে আমরা কোন ফর্মুলা দিয়ে লিখবো, এটা হচ্ছে কি সেই ফর্মুলা যেটা দিয়ে লিখবো। হলো, এবারেতে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এই ফর্মুলাটাকে তখনই ব্যবহার করা যায়, অর্থাৎ এর মানটার সিগনিফিকেন্ট ডিফারেন্স তখনই পাওয়া যায় যদি এইচ এর ভ্যালুটা 64 কিলোমিটারের থেকে বেশি হয়। ওকে, তাহলে পৃথিবীর বাইরে জি এর মান ক্যালকুলেশনের জন্য, পৃথিবীর বাইরে স্মল জি এর মান বের করার জন্য, এই সরি অর্থাৎ জি ড্যাস্টের মান পাবার জন্য, এই ফর্মুলাটাকে তখনই ব্যবহার করা যাবে যদি তোর এরকম হয় যে এইচ ইজ গ্রেটার দ্যান 64 কিলোমিটার। ওকে, যদি এইচ ইজ গ্রেটার দ্যান 64 কিলোমিটার হয়, তখনই আমরা এই ফর্মুলাটাকে বের করে ব্যবহার করে তার মানটাকে বের করব। আর যদি সেটা
এর থেকে কম হয়, অর্থাৎ 64 কিলোমিটারের থেকে কম হয়, তার জন্য কি করব? মানে পরের কথায় আসছি কি, দেখ তো, যদি if if h বলতে কি আমরা বোঝাচ্ছি না, হাইট ফ্রম দ্য সারফেস অফ আর্থ। ওকে, জানো এটার মধ্যে কারোর কোনো কনফিউশন না থাকে। হাইট ফ্রম সারফেস অফ আর্থ, ওকে, is less than 64 কিলোমিটার হয়, তখন আমাদের ওই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে একটু কাজ করতে হয়। কিরকম কাজ? দেখ, জি ড্যাশ ইকুয়াল টু জি ছিল, আচ্ছা ওপরেতে ছিল কতখানি দেখ আর স্কোয়ার, নিচে ছিল আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আমরা যেটা করব সেখানে ওপরটাতে 1 নিয়ে এলাম, এখানটাতে ছিল কত দেখ আর প্লাস এইচ এর স্কোয়ার, এখানটাতে তাহলে আমি কি নিয়ে আসতে হবে, আর স্কোয়ার নিয়ে আসতে হবে। মানে বেসিক্যালি যে ঘটনাটা দাঁড়িয়ে যাবে সেটা আসছে দেখ তো, স্মল জি ওখানটাতে থাক, নিচে কতখানি ঢুকে যাবে দেখ তো, 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। সেটাকে যদি আমি উপরেতে নিয়ে চলে যাই কত পেয়ে যাবো দেখ তো, 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এবার তো দেখ এইচ হচ্ছে তোর লেস দ্যান 64 কিলোমিটার, ক্যাপিটাল আর হচ্ছে কত 6400 কিলোমিটার। তাহলে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এইচ বাই ক্যাপিটাল আর, তার ভ্যালুটা কত পেয়ে যাবি, ডেফিনেটলি পাবি কত 1/100। মানে নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা হচ্ছে কি ভেরি ভেরি লেস দ্যান 1। তার মানে এই জায়গাতে আমাদের কি হবে না, দ্বিপদ উপপাদ্যের ব্যাপার হবে। তাই অর্থাৎ এই অবস্থাতে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে, তাই দ্বিপদ উপপাদ্য এর সাহায্যে, ওকে, আমরা করব কি, এই যে জি ড্যাশ আছে সেই জি ড্যাশের ভ্যালুটাকে আমরা লিখবো কত, 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2, সেটাকে লিখবো কত 1 প্লাস এম এক্স, অর্থাৎ 1 মাইনাস 2h বাই আর। অর্থাৎ সেই ফর্মুলাটাকে এইটাতেই আমরা কিন্তু ডিফাইন করে নেব। তাহলে দেখে নিলাম কি, পৃথিবীর ডেপথে গেলে ফর্মুলাটা কত ছিল, 1 মাইনাস ডি বাই আর, মানে জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। পৃথিবীর হাইটে চলে গেলে আমরা ফর্মুলাটাকে কত পেয়ে গেলাম, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তাহলে এই বুদ্ধিটাকে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা কিন্তু আমাদের কাছে খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। হলো? তাহলে যে জিনিসগুলোকে করলাম, তোরা দরকার হলে ভিডিওটাকে আবার একবার রিক্যাপ করবি, অনেক কিছু জিনিসই কিন্তু একসাথে আমি করিয়ে দিলাম। একবার রিক্যাপ করবি, করে সেটাকে যথেষ্ট ভালোভাবে আরো একবার দেখে নেওয়ার চেষ্টা করবি। তারপরেতে এখানে যে পরের পার্টটা আছে, অর্থাৎ এখান থেকে আরো কয়েকটা ফাইন টিউনিং এর জন্য পার্ট আছে, সেই পার্টগুলোকে তোরা দেখবি। আসছি সেই পার্টগুলোতে। এবার দেখ, আমরা বলছিলাম কি, দেখ তো যে স্মল জি কে তো আমরা বললাম কত, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো ঠিক আছে, সেটা তো গ্র্যাভিটেশনের জন্য হোক বা যার জন্য হোক অ্যাক্সিলারেশন, তো তাহলে এই স্মল জি তার ইউনিট কত আসবে, তার ইউনিট চলে আসবে নিশ্চয়ই মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এরপরেতে দেখ, যেন আমরা ভুলে গেলে হবে না, ক্যাপিটাল জি সেটা কি ছিল দেখ, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাই না? সে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনের কনস্ট্যান্টের ভ্যালু আমরা ভুললে হবে না কিন্তু, 6.67 ইন্টু 10⁻⁻11। কেন আমি এখানে কথাটা বলতে গেলাম, যে স্মল জি এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এর ইউনিট হবে কতখানি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, যেন কেউ আমরা ভুল করে না ফেলি। হলো? পরবর্তী যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা আসছে কি, দেখ, আচ্ছা আমরা এইখানটাতেই সেটাকে কনক্লুড করে নিই, বেটার থাকবে। দেখ, স্মল জি তো অ্যাক্সিলারেশন, আমরা সবাই শিখেছি অ্যাক্সিলারেশন হচ্ছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। তাই আমরা এখান থেকে এটাকেও বলতে পারবো, তাই
স্মল জি কিন্তু একটি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর ভেক্টর হলেই তার মধ্যে কি থাকবে, একটা ডাইরেকশন থাকবে। এর ডাইরেকশন কোথায় থাকে, এর ডাইরেকশন সবসময় থাকবে হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ। ওকে, তাহলে আমাদের এর ডাইরেকশন কোথায় থাকবে, স্মল জি এর টুয়ার্ডস দ্য, ইটস ডাইরেকশন is towards the center of earth, towards the center of earth। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকেই কিন্তু স্মল জি এর ডাইরেকশন থাকবে। এবার দেখ, সেন্টার অফ আর্থ বলাটার মধ্যে আমাদের একটুখানি ভুল আছে, সেটার কারণ নিশ্চয়ই বুঝতে পারছিস যে শুধু পৃথিবীর জন্যই অ্যাক্সিলারেশন থাকবে সেরকম নয়, অন্যান্য প্ল্যানেটের জন্য অ্যাক্সিলারেশন থাকতে পারে। তো সেই সমস্ত প্ল্যানেটের জন্য অ্যাক্সিলারেশন হতে গেলে কথায় ভুল চলে আসবে। তাই আমরা বলবো কি, its direction is towards the center of planet। তো এখান থেকে আমরা লিখে রাখবো কি towards the center of planet। ওকে, তাহলে একটা এটা ইম্পর্টেন্ট লাইন, এটাকেও কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হচ্ছে। এবারেতে দেখ আরো কি কথা বলতে পারবো। ধরে নে কোথাও তোদের এরকম বলে দেয়া আছে যে, আচ্ছা এটাকে একটা অঙ্ক হিসাবে অ্যাপ্লিকেশনটাকে দেখে নে। প্রবলেম 1, ধর যদি পৃথিবী তার ভর অপরিবর্তিত রেখে, যদি পৃথিবী তার ভর অপরিবর্তিত রেখে, ভর মানে নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি, না মাসের কথা, তার এম অপরিবর্তিত রেখে 2% সংকুচিত হয়। সংকুচিত হয় মানে বুঝতে পারছিস সেটা ছোট হয়ে যাচ্ছে, 2% সংকুচিত হয়। এবার যে 2% সংকুচিত হয় বলতে আমি কার কথা বোঝাতে চাইছি, না সেটা হচ্ছে পৃথিবীর যে রেডিয়াস ছিল অর্থাৎ ব্যাসার্ধ ছিল, সেটা হচ্ছে কি 2% সংকুচিত হয়েছে। তখন স্মল জি এর শতকরা পরিবর্তন কত আসবে। ওকে, মানে পার্সেন্টেজ চেঞ্জ কত আসবে, তখন স্মল জি এর পার্সেন্টেজ চেঞ্জ কত হবে। এইরকম জিনিসের ক্ষেত্রে যখন কিছু মেনশন নেই তখন বুঝতে হবে সবসময় স্মল জিটাকে আমাদের পৃথিবীর সারফেসেতে ক্যালকুলেট করতে বলছে। তো সারফেসেতে আমরা স্মল জি এর ফর্মুলা কত শিখেছি দেখ, জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার। দেখ জিও কনস্ট্যান্ট এমও কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি ডেল্টা জি বাই জি, সেটা ইকুয়াল টু কত পারবো, না মাইনাস 2 ইন্টু ডেল্টা আর বাই আর, সেই এরর অ্যানালিসিসের ফরম্যাট থেকে। এবার দেখ ডেল্টা আর বাই আর সেটা বলে দেওয়া আছে কত, 2%, তাহলে আমাদের এখান থেকে তার ভ্যালু কত চলে আসবে, 2% কমেছে, তাহলে মাইনাস, কমাটাও মাইনাস আবার এটাও মাইনাস, তাহলে ফর্মুলার মাইনাস আবার এটার মাইনাস মিলে তোর কত চলে আসতো, 2 ইন্টু 2%, তাহলে সেটা বলবো কত, 4%। অর্থাৎ বলবো যে জি এর মান আমাদের 4% বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে এই কথাটাকেও কিন্তু আমাদেরকে এরকম ভাবে শিখে রেখে দিতে হবে। আচ্ছা, এরপরে তো মনে কর এখানটাতেই হয়ে যাবে, আরো একটা প্রবলেম নিয়ে নি। আচ্ছা পেজটা চেঞ্জ করে না, প্রবলেম 2। নে প্রবলেম 2 কর। প্রবলেম 2 তে তোদেরকে বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ জি, কোথায়, না অ্যাট দ্য সারফেস অফ মুন, অর্থাৎ চাঁদের সারফেসের ওপরেতে
স্মল জি অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার মান কত হবে? মানে আমরা এখান থেকে বলছি কি ফাইন্ড ভ্যালু অফ স্মল জি কোথায় না অ্যাট দ্য সারফেস অফ মুন। হলো, এবারেতে আমাদেরকে এটাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। আচ্ছা, এটার জন্য যে জিনিসটা আমাদের দরকার পড়বে সেই জিনিসটা হচ্ছে এরকম, যদি আমাদের কোথাও কিছু মেনশন করা থাকে তো দেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি কোথাও কিছু মেনশন করা না থাকে তখন আমরা কিরকম ভাবে অ্যাপ্রোচ করব। তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, মানে আমি এখন যে ভ্যালুগুলোর কথা বলছি সেটা কিন্তু আমাদের মনে রেখে দিতে হবে, পরীক্ষায় যাওয়ার সময় আমাদের দরকার পড়বে। মানে সেটা আসছে কিরকম দেখ, মাস অফ আর্থ যদি আমি ধর লিখলাম এমই, তার ভ্যালু কত হয় 6 × 10⁻24 কেজি। রেডিয়াস অফ আর্থ সেটাও শিখলাম কত 6400 কিলোমিটার। যদি কোথাও বলা থাকে মাস অফ মুন, তার ভ্যালু কত হবে না সেটা আসবে কত দেখ 7.4 × 10⁻22 কেজি। ওকে, এটা তো এক্সাক্ট ভ্যালু, কিন্তু এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দাঁড়ায় এরকম ভাবে, সেটা আসছে কি দেখ মাস অফ আর্থ বাই 80। হলো, রেডিয়াস অফ মুন সেটার ভ্যালু মোটামুটি দাঁড়ায় কত তোর দেখ 1784 কিলোমিটারের কাছাকাছি। সেটা তো এক্সাক্ট ভ্যালু, কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কতখানি নিতে হয় না সেটা আসছে আমাদের এরকম ভাবে ক্যাপিটাল আর মানে রেডিয়াস অফ আর্থ বাই 4। তাহলে এই কথাগুলো যদি আমাদের জানা থাকে আমাদের এখানটাতে কিন্তু স্মল জি এর ভ্যালুটা বের করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সেটার জন্য কি কি করছি দেখ, স্মল জি প্রথমে তো বলছি কার ক্ষেত্রে আর্থের ক্ষেত্রে, তার ভ্যালু কত শিখেছি জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এবারে দেখ না আমি করবো কার ক্ষেত্রে স্মল জি ফর মুন, জি তার মান তো বদল হবে না, এখানে তো মাস অফ মুন ডিভাইডেড বাই রেডিয়াস অফ মুন তার স্কয়ার। এবারে দেখ জি এটার মানে কত দেখে নিলাম এম বাই 80, এটার মানে কত আসছে দেখ তো আর বাই 4 এর স্কয়ার, মানে আর স্কয়ার ওপরটাতে চলে যাবে কতখানি 16। এবার দেখ জিএম বাই আর স্কয়ার সেটা মানে কত আছে, সেটা মানে পেয়েছি হচ্ছে তো দেখ জিই ইন্টু আমরা পাচ্ছি কত দেখ তো 16/80। ওকে, 16/80 করলে আমাদের এখান থেকে যে ভ্যালুটা পেয়ে যাব সেটা আসছে কতখানি দেখ ওই 5 16 80 কাছাকাছি চলে আসছে, মানে সেখান থেকে ভ্যালুটা পেয়ে যাব কত দেখ GE/5। হলো, এবারে তো দেখ যদি কোনো কোনো বইয়ে বলে দেওয়া থাকে যে মাস অফ মুনকে তোমরা নাও কত পৃথিবীর মাসের 100, অর্থাৎ পৃথিবীর যা মাস হয় তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে কি আমাদের চাঁদের মাস, তখন আমাদের জি অফ মুনটা কত আসবে। তাহলে আমাদের এরকম ভাবে কথা বলা থাকছে দেখ, যদি মাস অফ মুন ইজ টেকেন অ্যাজ m/100, ওকে, তখন আমাদের স্মল জি এর ভ্যালু অ্যাট দ্য সারফেস অফ মুন তার ভ্যালু কত চলে আসছে দেখতো gm ড্যাস্ট বাই রেডিয়াস অফ মুনের স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতাম কত দেখ gm/100 ইন্টু রেডিয়াস অফ আর্থের স্কোয়ার ইন্টু ওপরটায় চলে যেত কত 16। তাহলে দেখ gm/r স্কোয়ার মানে কত পেতাম জি ইন্টু 16/100। তাহলে 16/100 সেটা কতখানি আসে অ্যারাউন্ড 6 এর কাছাকাছি আসে, এটা দেখ অ্যারাউন্ড 6 পয়েন্ট সামথিং আসবে, সেটাকে আমি অ্যাকচুয়ালি 6 বলে অ্যাপ্রক্সিমেট করব, তাই আমরা বলবো কি দেখ জি অ্যাট দ্য সারফেস অফ মুন সেটার ভ্যালু আসবে কত g/6। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনটাতে কিরকম কথা বলে দিচ্ছে সেই কথা অনুযায়ী আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে চাঁদের সারফেসেতে আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কত আসবে। হলো,
তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের একটা দরকারি কথা, এটা কিন্তু অনেক জায়গাতেই ক্যালকুলেশন এসছে। এরপরে তো চলে যাব কিসে না, পৃথিবীর শেপের জন্য আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মানটা কিরকম পরিবর্তন হয়। ওকে, তাহলে সেটা একটুখানি ট্রিকি টপিক, একটুখানি ভালোভাবে আস্তে আস্তে তোদেরকে দেখতে হবে, সেটা দেখ। তাহলে এখানটা থেকে আমরা লিখছি কিরকম কথা, ভ্যারিয়েশন অফ স্মল জি, অর্থাৎ এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কথাই বলছি, ডিউ টু শেপ অফ আর্থ। তাহলে এবারে তো আমাদের প্রশ্ন আসবে, হঠাৎ করে কেন শেপ অফ আর্থ নিয়ে কথা বলতে গেলাম? তার কারণ কিন্তু খুবই সিম্পল কথা, সেখানেতে বলছি কিরকম দেখ, যে আমরা যদিও পৃথিবীকে একটা স্ফিয়ার বলে ধরে নিই, অ্যাকচুয়ালি পৃথিবী কিন্তু স্ফিয়ার নয়, সেটার আমাদের কি আছে, যে পোল আছে, সেই পোলের কাছে আমাদের পৃথিবীটা একটুখানি থেবড়ে গেছে। অর্থাৎ আমাদের এখান থেকে যে ছবিটাকে আমরা কল্পনা করি, সেই ছবিটাকে ধরে নেয় না পৃথিবীর শেপ এরকম, তো ধরে নিই স্ফিয়ারের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এখানটাতে এরকম সে একটুখানি ছোট হয়ে আছে, এখানটাতেও সে কিন্তু একটুখানি এরকম ছোট হয়ে আছে। তাহলে দেখ, এই দিক বরাবর যে ডায়ামিটারটা আর এই দিক বরাবর যে ডায়ামিটারটা, সেটার মধ্যে নিশ্চয়ই ফারাক হবে। এই দিক বরাবর এটা আছে কে, এদিক বরাবর আছে ইকুয়েটর, এদিক বরাবর কে আছে, এদিক বরাবর আসছে হচ্ছে আমাদের পোল। তাহলে দেখ, একটা কথা বলতে পারবো, এইখান থেকে এই জায়গার ডিস্টেন্স, সেটাকে আমরা বলতে পারবো কি, রেডিয়াস অ্যাট ইকুয়েটর। ঠিক সেরকম ভাবে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি থাকবে, রেডিয়াস অ্যাট পোল। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা চলে আসছে। এবং আমরা সবাই যখন ছোটবেলায় ভূগোল পড়েছি, তখন একটা কথা মাথার মধ্যে রেখেছি, যে রেডিয়াস অফ ইকুয়েটর উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান রেডিয়াস অফ পোল। তাহলে এখান থেকে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমি জানি না তোদের সবার মনে আছে কিনা, সেটা হচ্ছে কি দেখ, রেডিয়াস অ্যাট ইকুয়েটর আর রেডিয়াস আর পোলের মধ্যে যে তফাৎ থাকে, সেটা হয় কতখানি, 21 কিলোমিটারের কাছাকাছি। তাহলে দেখ, নিশ্চয়ই এখান থেকে কথাটা এরকম একটুখানি উল্টো হয়ে যাবে, সেটার কথা আসছে কি দেখতো, ভ্যালু অফ জি অ্যাট ইকুয়েটর। ওকে, ইকুয়েটর মানে কথা বুঝতে পারছিস তুই, তোর নিরক্ষরেখা বরাবর। হ্যাঁ, সেখানটাতে তোদের ভ্যালুটা কত চলে আসবে দেখ তো, স্মল জি, তার ভ্যালুটা চলে আসবে কত দেখ, জিএম বাই আর ই স্কোয়ার। এটা ইকুয়েটারে, তাই এটা ই লিখলাম। যদি আমাদের বলতে কি ভ্যালু অফ জি অ্যাট পোল, তার ভ্যালুটার সময় আমরা কত লিখতাম দেখতো, জিএম বাই আর অ্যাট পোলের স্কোয়ার। তাহলে আমাদের ক্ষেত্রে এখান থেকে নিশ্চয়ই বুঝতে হবে যে এই দুটোর ভ্যালুর মানের মধ্যেও কিন্তু আমাদের তফাৎ চলে আসবে। সেখানেতে যে তফাৎটা চলে আসে, সেই তফাৎটা কতখানি দেখতে পাবো দেখতো, সেটা হচ্ছে এরকম ভাবে, যে দেখ, যদি আমরা তাহলে এরকম ক্যালকুলেট করি, জিই বাই জিপি, তার ভ্যালুটা তাহলে কত চলে আসবে দেখতো, না আর পি এর স্কোয়ার ডিভাইডেড বাই আর ই এর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি দেখতো, ভ্যালু অ্যাট ইকুয়েটার, তার ভ্যালু কত চলে আসবে, আর পোলের স্কোয়ার মাইনাস, মানে বাই আর ই এর স্কোয়ার ইন্টু জি অ্যাট পোল। ওকে, তাহলে ইকুয়েটারে মানটাকে পেতে গেলে কিন্তু আমাদের এরকম ভাবে বসিয়ে দিতে হয়। জি অ্যাট পোল, সেটাকে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার ভ্যালুটাকে আমরা সবাই কতখানি শিখেছি, তার ভ্যালুটাকে আমরা শিখেছি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যখন আমরা এখানটা থেকে ক্যালকুলেট করব, অর্থাৎ জি ই এর ভ্যালুটা ক্যালকুলেট করবো, এরকম 21 কিলোমিটারের ডিফারেন্সটাকে বসিয়ে, আর পি আর আর ই এর ভ্যালুর মধ্যে ভ্যালুটাকে বসিয়ে, তার ডিফারেন্সটাকে ক্যালকুলেট যখন আমরা করব, তো সেই জায়গাতে আমরা যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে কি দেখতো, পোলেতে মানটা আমাদের বেশি আছে, আর ইকুয়েটারেতে মানটা
তো কম আছে, সেটা তো খুব সহজ কথা চলে গেল। কিন্তু কতটা বেশি কতটা কম, সেটার জন্য আমাদের এখান থেকে জি ইয়েতে যে ভ্যালুটা পাবো, সেটার ভ্যালুটা পাবো হচ্ছে মোটামুটি ভাবে 9.792 মিটার, সরি 782 আসবে। নাইন পয়েন্ট সেভেন এইট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি যে কথাটা আমি তোদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, দেখতো জি অ্যাট ইকুয়েটার মাইনাস, সরি জি অ্যাট পোল মাইনাস জি অ্যাট ইকুয়েটার, কেননা পোলেতে তো মানটা বেশি হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি, দেখতো জি অ্যাট পোল মাইনাস জি অ্যাট ইকুয়েটার, তার যে ডিফারেন্সটা সেটা চলে আসবে কত, 0.018 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো, এটুকুনি কথাকে কিন্তু তোদেরকে রেডি করতে হচ্ছে। তাহলে আমাদের দেখে নিলাম কি স্মল জি এর ভ্যারিয়েশন পৃথিবীর শেপের জন্য হয়, এবং দেখতে পাচ্ছি কি মেরু অঞ্চলেতে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মানটা বেশি, নিরক্ষীয় অঞ্চলেতে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মানটা হচ্ছে কম। কতখানি কম না 0.018 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতখানি মান কিন্তু আমাদের কম। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে রেখে দিতে হবে। এর পরের কথায় যাব। তাহলে আমাদের যে ঘটনাটাকে দেখে দিলাম যে শুধুমাত্র পৃথিবীর শেপের পরিবর্তনের জন্য আমাদের কিন্তু জি এর মান অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান পরিবর্তন হয়। পোলেতে আমাদের কিছুখানি ভ্যালু থাকে, আর ইকুয়েটারেতে আমাদের তার থেকে কিন্তু একটুখানি হলেও আমাদের ভ্যালুটা একটু কমে যায়। তো কতখানি কমে যায় সেই ভ্যালুটাকে আমরা লিখে দিলাম কত, 0.018 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে, এটা কিন্তু আমাদের নিউমেরিক্যালস এর ক্ষেত্রে কাজে লাগবে। আর ডেফিনেটলি এটা আমাদের কিন্তু ডেরিভেশন করার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। এরপরে তো আমরা যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে কি না, ভ্যারিয়েশন অফ জি ডিউ টু রোটেশন অফ আর্থ। ওকে, পৃথিবীর রোটেশন হয়, সেই রোটেশনের জন্যও কিন্তু আমাদের জি এর মানের পরিবর্তন হয়। সেটা কিরকম হয় সেটা আমরা একটু দেখে নেব। দেখ তাহলে সেটা, এটাতে আমরা বলছি কিরকম ভাবে, ভ্যারিয়েশন অফ স্মল জি ডিউ টু রোটেশন অফ আর্থ। ওকে, আচ্ছা এখানতে রোটেশন বলতে আমাদের দুটো ধরনের রোটেশনের কথা শিখেছি। একটা হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে করে, যেটা 24 আওয়ার্সে একবার ঘুরে আসে, আর একটা হচ্ছে কি সূর্যের চারিদিকে করে। তো সূর্যের চারিদিকে ঘোরাটাকে আমরা এখানেতে কল্পনা করছি না, আমরা যেটা কল্পনা করছি সেটা হচ্ছে কি তার পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরা, যাকে আমরা বলি কি আহ্নিক গতি। আহ্নিক গতির জন্য আমাদের জি এর মানের পরিবর্তন কি হয় সেটাকে আমরা কিন্তু এখন ক্যালকুলেশন করে দেখব। হলো, তাহলে আমরা সেটাকে দেখার জন্য কিরকম ভাবে কি দেখছি সেটাকে তোরা একটুখানি দেখ। আচ্ছা, দেখ খুব ঠান্ডা মাথায় এটাকে দেখবি, একটু ট্রিকি টপিক। এই ধরে নে আর্থ, এখান থেকে আমরা বলছি কি এটা হলো কি তার ইকুয়েটার বরাবর অ্যাক্সিস, আর এটা হলো কি তার পোল বরাবর অ্যাক্সিস। ওকে, আমরা সবাই জানি যে দেখ ল্যাটিটিউড অ্যাট ইকুয়েটার, ওকে ল্যাটিটিউড বলতে কার কথা বোঝাচ্ছি না, দ্রাঘিমার কথা বোঝাচ্ছি। ওকে, আমরা সবাই জানি কি দেখ ল্যাটিটিউড, ল্যাটিটিউড অ্যাট ইকুয়েটর,
সেটাকে ধর ল্যাটিটিউডকে ল্যামডা দিয়ে লিখি, আমি ধরে নিলাম সেটা হচ্ছে 0°। আর এটাও আমাদের মনে রাখতে হবে ল্যাটিটিউড অ্যাট পোল, সেটাকেও ধর আমরা বলবো কতটা না 90°। ওকে, এবারেতে আমরা বলছি কি পৃথিবীটা নিজের অক্ষের চারিদিকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। আমরা ধরে নিচ্ছি কি আর্থ রোটেট উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা। বোঝা গেল পয়েন্টটা? এবারেতে আমরা এর উপরেতে কিছু কাজ করব। কিরকম কি কি কাজ করছি দেখ। সেটা হচ্ছে ধরে নে এখানটাতে একটা কোনো পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে কি পি। সেই পি পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি কোথায় না ল্যামডা ল্যাটিটিউডেতে আছে। ওকে, তাহলে আমার এখান থেকে কি 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 অ্যাজাম্পশন রইল দেখ। পয়েন্ট পি ইজ অ্যাট অ্যান ল্যাটিটিউড অফ ল্যামডা। তাহলে আমি এখান থেকে বলছি কি পয়েন্ট পি ইজ অ্যাট ল্যাটিটিউড অফ ল্যামডা। ওকে, তাহলে এবারে তো তোরা একটা জিনিস বোঝার চেষ্টা কর, যখন পৃথিবীটা রোটেট করছে তখন তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এই বাইরের দিক বরাবর তার উপর একটা সিউডো ফোর্স কাজ করছে। তাহলে যে বডিটা রেখেছিলাম যদি তার মাস এম হয়, তার উপর যে সিউডো ফোর্স কাজ করছে সেটা আসবে কত এম ওমেগা স্কোয়ার আর। এবার দেখ এখানে আরটা কোনটা, আরটা হচ্ছে কি দেখ এই যে সার্কেলটা, ওকে, সেই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে কতখানি এখান থেকে এই স্মল আরটা। তো দেখ পৃথিবীর রেডিয়াস নয় কিন্তু, কেননা দেখ মনে করে এই একটা কোনো স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের উপরে এখানে একটা কোনো পয়েন্ট বসে আছে, সে কিরকম ভাবে করছে তার উপরে ছোট সার্কেল করে করছে। কারণ পৃথিবীর এই যে এটা আছে ধর এখানটাতে যে আছে সেরকম ছোট সার্কেল করে করছে, এখানেতে যে আছে সে কি করছে নিশ্চয়ই একটা বড় সার্কেল করে করছে। বোঝা গেল পয়েন্টটা? তো সেই কথা মাথায় রেখে আমাদেরকে যেটা বলতে হবে যে কোনো জায়গাতে এখানটাতে পৃথিবীর পিঠের ওপরে কেউ বসে থাকলে সে কোন রেডিয়াসে ঘুরবে সেটা হচ্ছে কি না তার অ্যাক্সিস থেকে কতটা দূরত্ব সেটার উপর নির্ভর করছে। আমি এখানেতে ধরে নিয়েছি অ্যাক্সিস থেকে এটার যে দূরত্ব সেটাকে আমি ডিফাইন করে দিয়েছি কিসের সাহায্যে না স্মল আর এর সাহায্যে ডিফাইন করেছি। তাহলে আমি বললাম কি পয়েন্ট পি ইজ অ্যাট ল্যাটিটিউড অফ ল্যামডা। এবং তাহলে এর ওপরেতে দেখে নিলাম কি বডিটা যে তোর সিউডো ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কত এম ওমেগা স্কোয়ার আর। তাহলে দেখ সিউডো ফোর্সের জন্য তোর এই দিক বরাবর সিউডো ফোর্সের একটা কম্পোনেন্ট চলে যাবে। কতটা যাবে দেখ, এটা ল্যামডা আছে না নিশ্চয়ই এটাও ল্যামডা, তাহলে এই দিকটাতে কতখানি চলে যাবে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে দেখ পৃথিবীর এই জায়গাতে পৃথিবী তাকে কি করতো না তাকে ওয়েট ফোর্সের জন্য টানতো, এখন ওয়েট ফোর্সটা পুরো কম্পোনেন্ট দিয়ে টানতে পারবে না, বাইরের দিকে তার একটা এফেক্টিভ ফোর্স পড়ে যাচ্ছে। তাই এই জায়গায় বলতে পারবো যে আমি এরকম কথা নেট ওয়েট ফোর্স, নেট যে ওয়েট ফোর্স সেই নেট ওয়েট ফোর্সের ভ্যালুটা আমরা কতখানি লিখবো দেখতো। আগে ছিল এমজি, এখন বাইরের দিকে এই কম্পোনেন্টটা বেরিয়ে গেছে, তাহলে আমরা কত লিখে দেবো এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, রাইট? এবারে তোরা এখান থেকে বল যে স্মল আর এর ভ্যালুটা কত আসবে। দেখ এটা হচ্ছে ল্যামডা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবি যে এই কোণটা কতখানি আসবে 90° মাইনাস ল্যামডা, তাই না? তাহলে এটার পারপেন্ডিকুলার কোনটা, পারপেন্ডিকুলার হচ্ছে এটা, হাইপোটেনিয়াস কোনটা এটা। তাহলে দেখ এই আমরা এখান থেকে লিখতে পারবো এই ঘটনাটা সাইন 90° মাইনাস ল্যামডা। দেখ এখান থেকে দেখ এটা হচ্ছে 90° মাইনাস ল্যামডা, এটা হচ্ছে তার কি লম্ব, এটা হচ্ছে তার কি অতিভুজ, তাহলে সেটা ইকুয়াল টু কত লিখবো স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে লিখবো কত দেখ স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কস ল্যামডা। তাহলে সেখান থেকে লিখবো কত স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস ল্যামডা। ওকে, এটুকুনি কথা সবাই তাহলে নিশ্চয়ই শিখতে পেরেছিস। তাহলে সেই কথাটা যদি আমি এখানটাতে বসিয়ে দিই কত পাবো দেখতো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস ল্যামডা। ওকে, তাহলে স্মল আর এর জন্য বসালাম কত ক্যাপিটাল আর কস ল্যামডা, আবার এখানে ফর্মুলার একটা কস ল্যামডা আছে, তাহলে সেই কস ল্যামডাটা এখানটাতে বসলো, তাই না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো দেখ এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা।
এবার দেখ নেট ওয়েট ফোর্স, সেটাই তো তোর কি আবার এফেক্টিভ অ্যাট্রাকশন ফোর্স, তাহলে নিশ্চয়ই সেখানে জিটা আর জি নেই, জিটা নিশ্চয়ই কি হয়ে গেছে, জি ড্যাশড হয়ে গেছে। তাই আমি এখানটা থেকে সেটাকে লিখতে পারবো কি, দেখ তো এম জি ড্যাশড ইকুয়াল টু এটা, তাহলে সব জায়গা থেকে এম এম কেটে গেল। তাহলে তখন যে জি এর ভ্যালু সেটা পরিবর্তন হয়ে কত এলো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যাম্বডা। ওকে, তাহলে এটা হলো কি যে নতুন জি এর ভ্যালু কার জন্য, না পৃথিবীর নিচের অক্ষের চারিদিকে রোটেশনের জন্য। তাহলে দেখ আমি এখান থেকে দুটো কথা পেয়ে যাব। একটা হচ্ছে কি দেখ, ইফ ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে কোথায়, অ্যাট ইকুয়েটার, তাই না? তখন জি ড্যাস্টের ভ্যালু কত পাবো দেখ তো, না কস ল্যামডা তার ভ্যালু কত হয়, কস ল্যামডার ভ্যালু হয় 0। তাহলে এখান থেকে এই কস ল্যামডা কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির ভ্যালু কত হয়, কস 0 ডিগ্রির ভ্যালু হয় 1। মানে আমি এখান থেকে লিখতে পারবো কত দেখ তো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, যদি ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ সেটা আসছে কোথায়, অ্যাট পোল, সেখানেতে কিন্তু জি ড্যাস্টের মানটা কিন্তু দেখ জি থাকে, কারণ কস 90 এর ভ্যালু কত হয়, 0। তাহলে এখান থেকে দেখে নিচ্ছি যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে রোটেশনের জন্য তার ইকুয়েটারেতে ভ্যালুটা কমে যায় আর পোলেতে ভ্যালুটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে এখানেতে তার মান কতখানি কমে যায়, সেটা আসছে কি না মাইনাস ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে শিখে রাখতে হবে। বোঝা গেল পয়েন্টটা? এরপরেতে আমি এখান থেকে কথায় যাব। অনেক সময়তে এখান থেকে একটা কন্ডিশন বের করতে দেয়, যে কন্ডিশনটা বের করতে দেয় সেটা হচ্ছে এরকম ভাবে, তোদেরকে বের করতে বলে যে ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ বডি উইল বি ওয়েটলেস অ্যাট দ্য ইকুয়েটর, অর্থাৎ যে কন্ডিশনের জন্য বা যে শর্তের জন্য কোনো বস্তু নিরক্ষীয় অঞ্চলেতে না ভার শূন্য হয়ে পড়বে, সেই শর্তটা বের করো। অর্থাৎ ভার শূন্য হবার শর্ত কোথায়, না নিরক্ষীয় অঞ্চলে। তাহলে আমি এখান থেকে যদি হেডিং দিয়ে দিই, দেখ নিরক্ষীয় অঞ্চলে ভার শূন্য হবার শর্ত। ওকে, তাহলে কন্ডিশন ফর হুইচ ওয়েট অফ এ বডি জিরো, কোথায়, না অ্যাট দ্য ইকুয়েটর। এবার তো দেখ আমরা ওয়েট বলতে বুঝেছি কি, এম ইন্টু জি, সেটাই ছিল কত, ওয়েট। এবার দেখ নিরক্ষীয় অঞ্চলে ওয়েটটা আর এম জি থাকে না, তাহলে ওয়েট অ্যাট ইকুয়েটর, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলেতে, সেটাকে আমরা লিখি কি দিয়ে, এম জি ড্যাস্ট। আবার দেখ এখানে যে জি ড্যাস্ট, সেটাকেও জি ইন্টু কত লিখতে হয় আমাদেরকে, আহ আমরা তো ফর্মুলা দিয়ে লিখলাম, এম জি ড্যাস্টের ভ্যালুটাকে লিখলাম কতখানি, দেখ তো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এবার দেখ নিরক্ষীয় অঞ্চলেতে আমি তোদেরকে শেখালাম কি, ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে এখান থেকে এর ভ্যালুটা চলে আসতো কত, এম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এবারে শর্তেতে বলছে কি এটা ভার শূন্য হতে হবে, অর্থাৎ এটা ইকুয়াল টু 0 হতে হবে। এটা ইকুয়াল টু 0 হওয়া কখন পসিবল, এম তো আর 0 হচ্ছে না, নিশ্চয়ই এই ঘটনাটাকে আমাদের 0 হতে হবে। অর্থাৎ আমরা যে কথাটাকে বলতে পারবো, এই শর্তটা তখনই ফুলফিল হবে যদি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ স্মল জি ইকুয়াল টু হয় কত, ওমেগা স্কোয়ার আর। অর্থাৎ আমাদের এখান থেকে বলতে পারবো কি, দেখতো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হয়, জি বাই আর, বা ওমেগা তার ভ্যালু হয়ে যায় কত, আন্ডার রুট অফ জি বাই আর। অর্থাৎ পৃথিবীর অ্যাঙ্গুলার রোটেশন যদি আমাদের রুট ওভার জি বাই আর এর সাথে সমান হয়ে যায়, তখন কিন্তু আমাদের কোনো বডি নিরক্ষীয় অঞ্চলে ওয়েটলেস হয়ে পড়বে। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে শিখে রাখতে হবে। এবারেতে দেখ ওমেগা ইকুয়াল টু কত পেলাম, তাহলে জি, জি মানে কত শিখেছিলাম, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে বেসিক কথা যদি হয়। আর ক্যাপিটাল আর মানে কত শিখেছিলাম, 6400 কিলোমিটার, মানে এখানটাতে গেল কত, 10⁻³ একটা বেরিয়ে গেল। মানে আমরা এখান থেকে পাচ্ছি কত, দেখ ওপরটাতে চলে যাচ্ছে কত 1, এখানটাতে পাচ্ছি 64 × 10⁻⁴।
মানে সেখান থেকে পাচ্ছি দেখ 1/800 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি, যদি ওমেগা ইকুয়াল টু 1/800 রেডিয়ান পার সেকেন্ড হয়, ওকে, তখন বস্তু ভারহীন হয়ে পড়বে। কোথায়? না নিরক্ষীয় অঞ্চলে। হলো? আচ্ছা, নর্মাল সময়তে তার ওমেগার ভ্যালু কত হয় সেটা কি তোদের মনে আছে? নর্মাল সময়তে ওমেগার ভ্যালুকে আমাদের বলতে গেলে কি রকম করতে হয় দেখ, সেটা কত রেডিয়ান পার সেকেন্ড হয়, মানে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থাতে ওমেগার ভ্যালু হয় কত, মানে যখন নর্মাল করছে সেটার ভ্যালু আছে কত, 2π/t, তাই না? এবারে তো দেখ 2π/t, টি মানে কত শিখেছি আমরা দেখ, 86,400 সেকেন্ড, তাই না? তাহলে সেখান থেকে যদি আমাদের এখান থেকে ক্যান্সেলেশন করি, করলে আমাদের কত চলে আসছে দেখতো না, 2 আমাদের এখান থেকে পাচ্ছি কত, 43,200। মানে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি সেটা আসছে কতখানি দেখতো, π/43,200 এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে কি নর্মাল সময়তে পাই এর ভ্যালু। আর দেখ ভারহীন সময়তে তার যে ওমেগার ভ্যালু হলো সেটাকে তুই ধরে রাখ না, সেটাকে ওমেগা, এটাকে দেখ নর্মাল টাইমেতে যেটা ভ্যালু, আর এটা হলো কি আমাদের ভারহীন সময় হওয়ার সময় ভ্যালু। তো সেই দুটোর যদি আমি রেশিও করি কত পাচ্ছি দেখ তো, ওমেগা/ওমেগা n করে একবার দেখি না কত হচ্ছে। তাহলে দেখ আমি যদি এটাকে এরকম করি, ওমেগা/ওমেগা n নর্মাল সময় তার এই সময়, এটা ছিল কত দেখ 1/800, আর এটার ভ্যালুটা আমরা কত পেলাম, 43,200 ডিভাইডেড বাই পাই, অর্থাৎ কত পাচ্ছি 3.14। তাহলে দেখ এই দুটো জিরো এখান থেকে বেরিয়ে চলে গেল। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে দেখ তো, 8 দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে 8×5 = 40, আর দেখ না এখান থেকে কত আসছে, 832 আছে, 8×4 = 32, তাহলে 3 আর ওপরেতে কতখানি আছে 54, তাহলে সেখান থেকে আমাদের 3.14, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, অ্যারাউন্ড 17 পাবো। মানে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে, যদি ওমেগা এর মান 17 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, 17 গুণ বৃদ্ধি পায়, ওকে, তখন বস্তু নিরক্ষীয় অঞ্চলে ভারহীন হবে, তখন বস্তু নিরক্ষীয় অঞ্চলে ভারহীন হবে। ওকে, তাহলে এটাকে আমাদের কিন্তু প্রত্যেককে এরকম ভাবে দেখে নিতে হবে। এটা জানবি যে খুব সুন্দর একটা টপিক, প্রত্যেককে এটাকে তোদের দেখে নেওয়া উচিত, দেখে নিলে তোদের কিন্তু অনেকটাই সুবিধা পাবে। এবং আরো একটা কথা, সেই সময়তে তাহলে তার টাইম পিরিয়ড কত হয়ে যাবে, ওকে, মানে আমাদের নতুন টাইম পিরিয়ড তখন কত হবে। যদি দেখ ওমেগা/ওমেগা n = 17 পাচ্ছি, ওমেগা মানে আমরা কত শিখেছি, ওমেগা মানে আমরা শিখেছি দেখ 2π/t, সেই সময়টাকে আমি টি ড্যাশ বললাম, আর আগেরটার সময়তে কত থাকে 2π/t। তাহলে দেখ 2π কেটে গেল, সেটা ইকুয়াল টু তো আছে কত 17। মানে আমাদের এখান থেকে এটুকুনি ঘটনা বলতে পারবো দেখ, t/t ড্যাশ সেটা ইকুয়াল টু পাচ্ছি কত না 17। এবার দেখ টি, টি মানে আমরা কত শিখেছি 24 আওয়ার বাই টি ড্যাশ, সেটা ইকুয়াল টু আসছে কত 17। তাহলে এখান থেকে যদি আমি কাটি মোটামুটি এটা পাই কত 1.4 এর মতো, অর্থাৎ সেই অবস্থায় যে পৃথিবীর টাইম পিরিয়ড হবে সেটা আসবে কত না 1.4 আওয়ার। ওকে, তাহলে এই অবধি থাক, এই অবধি তোদেরকে করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোদের করে নিলে কিন্তু অনেকেই সুবিধা পাবে। চল আমরা পরের কথায় যাব, পরের ক্লাসে দেখবো বাকিটাকে। বাই বাই।